হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি এডোমেনিয়া। অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছে আজকে। তো দুটো অংশ আমরা করেছিলাম, আজকে তৃতীয় প্রতিবিম্ব অঙ্কন করব। দেখো তৃতীয় সিচুয়েশন কি হবে বলো তো। বস্তু যখন বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত, এটা তৃতীয় সিচুয়েশন। এর আগে আমরা দুটো অবস্থানে রেখেছিলাম। একবার বক্রতা কেন্দ্রের বাইরে বস্তু রাখলে কেমন প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা দেখেছি। একবার বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে কেমন প্রতিবিম্ব গঠিত হয় সেটাও আমরা দেখেছি। আজকে আমরা বস্তুকে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখবো, দেখব ছবি এঁকে কেমন প্রতিবিম্ব গঠিত হচ্ছে। চলো শুরু করা যাক। তাহলে আমরা ছবিটা প্রথমে এঁকে নিই। এটা একটা অবতল দর্পণ। এম ড্যাশ নাম দিলাম। শেডেড লাইন দিয়ে দিলাম। এবার এক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট নিয়ে নিই। একটা পয়েন্ট হচ্ছে, ধরে নিলাম এটা বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র এটা মেরুটাকে আমরা নাম দিলাম ও। বক্রতা কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝামাঝি বিন্দুটাই হবে মুখ্য ফোকাস। তার মানে এটা মুখ্য ফোকাস। তো মুখ্য ফোকাসটাকে আমরা নাম দিলাম এফ, বক্রতা কেন্দ্রকে নাম দিলাম আমরা সি। আচ্ছা, তো বস্তুকে কোথায় রাখবো? বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে যে কোনো একটা পজিশনে রাখতে পারি। তো দেখো এখানে একটা বস্তু রেখেছি, ঠিক আছে? বস্তুটা এটা পি কিউ, একটা বস্তুর নামও দিলাম পি কিউ। বস্তুটার নাম দিলাম পি কিউ। এবার পি কিউ বস্তুর অগ্রভাগ এই পি বিন্দু থেকে আমরা দুটো নিয়ম অ্যাপ্লাই করব। প্রথম নিয়ম কি? প্রধান অক্ষে সমান্তরাল রশ্মি পাঠাবো একটা। প্রধান অক্ষে সমান্তরাল একটা রশ্মি দর্পণে এ বিন্দুতে আপতিত হলো। এটা আমরা জানি যে দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে আপতিত হলে সেটা প্রতিফলনের পর ফোকাসের মধ্য দিয়ে পাস করবে। তাহলে ফোকাসের মধ্যে দিয়ে পাস করিয়ে দিই। আচ্ছা, এটা একটা প্রতিফলিত রশ্মি পেয়ে গেলাম। পি বিন্দু থেকে অপর একটা রশ্মি এই যে বক্রতা কেন্দ্র আছে না, বক্রতা কেন্দ্রের সঙ্গে একই সরলরেখা বরাবর আপতিত করব, মানে এই বরাবর টেনে দিচ্ছি। তাহলে এই পি বিন্দু থেকে একটা রশ্মি এইভাবে আপতিত হলো, দর্পণে আপতিত হয়ে আবার সেই পথেই ফিরে আসবে, কারণ এটা বক্রতা কেন্দ্রের সঙ্গে একই লাইনে আছে। বক্রতা কেন্দ্রের সঙ্গে একই লাইন বরাবর আছে, সেজন্য সেটা বক্রতা কেন্দ্রে দিয়েই পাস করবে। তাহলে দেখো এই জায়গাতে দুটো প্রতিফলিত রশ্মি কিন্তু একটা জায়গাতে ছেদ করেছে, এই বিন্দুতে। আচ্ছা, আমরা প্রধান অক্ষকে একটু বাড়িয়ে দিচ্ছি, সরি আরো নিচ দিয়ে হবে। প্রধান অক্ষকে আমরা বাড়িয়ে দিলাম একটু। তাহলে ভালো করে দেখবে যে পি কিউ বস্তুটার পি বিন্দু থেকে আমরা দুটো রশ্মিকে
মানে প্রতিফলন ঘটিয়েছি। পি বিন্দু থেকে একটা রশ্মি এ বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর ফোকাসের মধ্য দিয়ে এডি পথে নির্গত হয়েছে। আবার পি বিন্দু থেকে অপর একটা রশ্মি ই বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর সেই একই পথে ফিরে আসছে এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে ই সি জি পথে নির্গত হয়েছে, কারণ এটা বক্রতা কেন্দ্রগামী একটা রশ্মি পাঠিয়েছি। আর আমরা জানি বক্রতা কেন্দ্রগামী রশ্মি পাঠালে সেটা একই পথে ফিরে আসে। তো দেখো এই বিন্দু থেকে দুটো রশ্মি, এই যে দুটো রশ্মি আপতিত হলো, প্রতিফলনের পর তারা অভিসারী রশ্মিতে পরিণত হয়েছে। দেখো তারা আস্তে আস্তে কাছে আসছে। প্রতিফলিত রশ্মি দুটো এক জায়গাতে মিলিত হয়েছে। যে রশ্মিগুলো প্রতিফলনের পর কাছাকাছি আসে এবং একটা বিন্দুতে মিলিত হয় তাদেরকে বলা হয় অভিসারী রশ্মি। আর যে রশ্মিগুলো প্রতিসরণ বা প্রতিফলনের পর পরস্পর থেকে দূরে সরে যায় তাদেরকে বলা হয় অপসারী রশ্মি। তারা এরা অভিসারী রশ্মিতে পরিণত হয়েছে এবং একসময় তারা এক জায়গাতে মিলিত হয়েছে। যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটাই পি বিন্দুর সদ্বিম্ব, এটা আমরা আগেও দেখেছি। তার মানে এটাই সদ্বিম্ব, যেটা পি ড্যাশ নাম দিলাম। এবার পি এর ঠিক নিচে একটা যে বিন্দুটা, সেই বিন্দুটার প্রতিবিম্ব এখানে তৈরি হবে ওপরে, আর একটু নিচের প্রতিবিম্ব এখানে তৈরি হবে একটু ওপরে। এইভাবে পুরো যদি আমরা ডটেড লাইন তৈরি করি তাহলে একটা এইরকম প্রতিবিম্ব পেয়ে যাবো আমরা, যেটা পি ড্যাশ কিউ ড্যাশ। অর্থাৎ পি কিউ বস্তুটার সদ্বিম্ব পি ড্যাশ কিউ ড্যাশ তৈরি হয়ে গেল। বোঝা গেল? এবার এই যে প্রতিবিম্বটা তৈরি হলো, সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? তাহলে আমরা লিখে দিচ্ছি যে পি কিউ বস্তুর সদ্বিম্ব হলো পি ড্যাশ কিউ ড্যাশ। এবার বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্য হবে 1 নম্বর, বস্তুটি প্রতিবিম্বটি সৎ প্রতিবিম্বটি সৎ। 2 নম্বর কি হবে? প্রতিবিম্বটি উল্টানো। সদ্বিম্ব সাধারণত অবশীর্ষই হয়, তাহলে অবশীর্ষ। 3 নম্বর কি হবে? প্রতিবিম্বটি বস্তুর তুলনায় কিন্তু বড় হয়ে গেছে। দেখো বস্তুটা পি কিউ যতটা তার তুলনায় অনেক বড় হচ্ছে, তাহলে বস্তুর তুলনায় বড়, বস্তুর তুলনায় বড়। আর 4 নম্বর অবস্থানটা কোথায় হয়েছে? দেখো অবস্থানটা হয়েছে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে, মানে বক্রতা কেন্দ্রের বাইরে। বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিত। দেখো পুরো ছবিটা ভালো করে দেখো, লক্ষ্য করো, বুঝতে পারছো কিনা। প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তাড়াতাড়ি টুকে নাও, ছবিটা এঁকে নাও। বস্তু যেহেতু প্রকৃত বস্তু, সেজন্য আমরা পুরো কন্টিনিউয়াস একটা লাইন দিয়ে প্রকাশ করেছি, আর এটা যেহেতু প্রতিবিম্ব সেটাকে সেজন্য ডটেড লাইন দিয়ে প্রকাশ করেছি, পার্থক্য বোঝানোর জন্য। আচ্ছা 3 নম্বর সিচুয়েশন তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা 4 নম্বর সিচুয়েশন বস্তুকে কোথায় রাখবো? ফোকাসে রাখবো। ঠিক আছে, দেখি ফোকাসে রাখলে কি হচ্ছে। চলো এটা বুঝে দিচ্ছি তাহলে। চার নম্বর, বস্তু যখন ফোকাসে অবস্থিত
তাহলে আমরা এই যে প্রধান অক্ষ আঁকলাম, আর এই যে এটা মুখ্য ফোকাস। বক্রতা কেন্দ্র কোথায় যেন ছিল, এখানে ছিল বক্রতা কেন্দ্র, এটা বক্রতা কেন্দ্র। আচ্ছা, তাহলে আমরা ফোকাসে একটা বস্তুকে রাখছি। একটা ফোকাসে বস্তুকে রাখছি, এটা বক্রতা কেন্দ্র, ঠিক আছে। সি, এটা ও, এটা ফোকাস এফ। এবার এই পিকিউ বস্তু, অবশ্যই এটাও পিকিউ বস্তু। পিকিউ বস্তুর পি বিন্দু থেকে একটা রশ্মিকে প্রধান অক্ষে সমান্তরালভাবে আমরা অবস্থিত করলাম। প্রতিফলনের পর সে অবশ্যই ফোকাসের মধ্য দিয়ে পাস করবে। অপর একটা রশ্মিকে বক্রতা কেন্দ্রগামী ই বিন্দুতে আপতিত করলাম, ফলে সে সেই পথেই ফিরে আসবে এবং সোজা এই পথে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে নাম দিলাম ডি, এখানে জি। আচ্ছা, তাহলে এবার ভালো করে লক্ষ্য করো সবাই। নাম দিলাম পিকিউ একটা বস্তু, পিকিউ বস্তু। পিকিউ বস্তুর পি বিন্দু থেকে একটা রশ্মিকে দর্পণের এ বিন্দুতে আপতিত করেছি এবং প্রতিফলনের পরে সেটি ফোকাসের মধ্য দিয়ে এডি পথে নির্গত হয়েছে। পিকিউ বস্তুর পি বিন্দু থেকে অপর একটি রশ্মিকে দর্পণের, যেটা বক্রতা কেন্দ্রগামী, দর্পণের ই বিন্দুতে আপতিত করেছি এবং প্রতিফলনের পর সেটা বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে একই পথে প্রতিফলিত হয়ে ইজি পথে নির্গত হয়েছে। তো দেখা যাচ্ছে এর আগে যতগুলো আমরা প্রতিবিম্ব অঙ্কন করেছি, যতগুলো সিচুয়েশন দেখেছি, সব ক্ষেত্রেই প্রতিফলিত রশ্মিগুলি কিন্তু অভিসারী রশ্মিগুচ্ছ ছিল এবং তারা কোনো না কোনো জায়গাতে মিলিত হয়েছিল, সেই জন্য সদ্বিম্ব হয়েছিল এবং যেখানে মিলিত হয়েছিল যে বিন্দুতে, সেই বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হয়েছিল। কিন্তু এক্ষেত্রে দেখছি যে প্রতিফলিত রশ্মি দুটি সমান্তরাল রশ্মিতে পরিণত হয়েছে, অর্থাৎ তারা কোনোদিন মিলিত হবে না, মিলিত হচ্ছে না। দেখো, মিলিত হচ্ছে না, চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাবে। এবার এখানে একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট রয়েছে যে এরা মিলিত হচ্ছে না, মানে কোনোদিন মিলিত হচ্ছে না, যতটা আমি ছবি এঁকেছি ততটা তার মধ্যে মিলিত হচ্ছে না, তার মানে তারা অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে। বাস্তবে অসীমের মান কত? অসীম মানে অসীম, ইনফিনিটি, অনেক। অসীম মানে যার সীমা নেই। তাহলে আমাদের দৃষ্টিক্ষেত্রের মধ্যে দেখছি এর মধ্যে মিলিত হচ্ছে না, কিন্তু আমরা কাল্পনিকভাবে ভেবে নিতে পারি এটা অসীম দূরে গিয়ে মিলিত হবে, ঠিক আছে। অসীম দূরে গিয়ে যেখানে মিলিত হবে সেখানেই তার প্রতিবিম্ব গঠিত হবে, সেটাই তার সদ্বিম্ব হবে এবং সেটা দেখো অনেক নিচে চলে যাবে, মিলিত হবে, অনেক নিচে চলে যাবে। ফলে যে প্রতিবিম্বটা তৈরি, দেখো এখানে যদি প্রতিবিম্ব তৈরি হয়, মিলিত হয়, তার মানে এখানে এতটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। যদি এখানে মিলিত হয় প্রতিবিম্ব বড় হয়ে যাচ্ছে, যদি এখানে প্রতিবিম্ব মিলিত হয় প্রতিবিম্ব আরো বড় তৈরি হয়ে যাচ্ছে। তার মানে অনেক দূরে গিয়ে অসীমে গিয়ে যদি মিলিত হয় তাহলে প্রতিবিম্বের আকারটাও কিন্তু অনেক বড় হবে, অত্যাধিক বড় হবে প্রতিবিম্বের আকারটা। সেজন্য এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে প্রতিবিম্বটা সৎ ধরে নিতে পারি, কারণ অনেক দূরে গিয়ে মিলিত হবে ধরে নিচ্ছি। সেজন্য প্রতিবিম্বটা কি হবে? প্রতিবিম্বটা সৎ হবে। 2 নম্বর উল্টানোই হবে, অবশিষ্ট হবে। 3 নম্বর বস্তুর তুলনায় অনেক বড় হবে, অনেক বড়। আর
4 নম্বর কোথায় গঠিত হবে? অসীমে গঠিত হবে। প্রতিবিম্বটি অসীমে গঠিত হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, পুরোটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, স্টার মার্ক দিয়ে একটা কথা এখানে নোট আকারে লিখে রাখো যে এখানে ভাইস ভার্সা একটা বিষয় রয়েছে, মানে বিপরীত বিষয় রয়েছে। যদি আমরা ফোকাসে বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব অসীমে গঠিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এর ঠিক উল্টোটাও সম্ভব, যদি বস্তুকে আমরা অসীমে রাখি তাহলে তার প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে। তাহলে এই দুটো মনে রাখা খুব সহজ। তোমরা স্টার মার্ক দিয়ে নোট আকারে লিখে রাখো, অবতল দর্পণে কোনো বস্তুকে অসীমে রাখলে তার প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়, আবার বিপরীত ক্রমে কোনো বস্তুকে ফোকাসে রাখলে তার প্রতিবিম্ব অসীমে গঠিত হয়। পরিষ্কার লিখে রাখো। এখান থেকে শর্ট কোশ্চেন অবশ্যই আসে, বড় কোশ্চেন হিসাবে এই যে চিত্র আমি করে দিলাম, কিন্তু সাধারণত আসে না মাধ্যমিকে। তাহলে আমি লিখিয়ে দিচ্ছি, এটা সবাই টুকে নাও, তারপরে বলে দিচ্ছি। এখানে স্টার মার্ক দিয়ে লিখে দিচ্ছি। অবতল দর্পণে বস্তুকে ফোকাসে রাখলে প্রতিবিম্ব অসীমে গঠিত হয়। গঠিত হয়। আবার বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়। সবাই লিখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আর ছবিটা ভালো করে এঁকে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এটা মুছে দিচ্ছি তাহলে। পাঁচ নম্বর, যেটা লাস্ট, অবতল দর্পণের ক্ষেত্রে এটাই লাস্ট। বস্তু যখন ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত, এটা ভিভিআই দিয়ে রাখো, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুবই আসে। তাহলে আমরা একটা অবতল দর্পণ আঁকি। এটা একটা অবতল দর্পণ, যার এটা হচ্ছে প্রধান অক্ষ, যার এইটাকে আমরা ধরে নিলাম বক্রতা কেন্দ্র, তার ঠিক মাঝামাঝি বিন্দু, এটাকে আমরা ফোকাস ধরে নিলাম। তো
ফোকাস, এটা মেরু, ফোকাসের মেরুর মাঝে একটা বস্তুকে আমরা রেখেছি, পিকিউ একটা বস্তুকে ফোকাস এবং মেরুর মাঝে রেখেছি। এবার এই পি বিন্দু থেকে একটা সমান্তরাল রশ্মি পাঠাচ্ছি, তাহলে সেটা অবশ্যই প্রতিফলনের পরে ফোকাসের মধ্য দিয়ে পাস করবে, ফোকাসের মধ্যে দিয়ে চলে আসছে। ঠিক আছে, আর এই পি বিন্দু থেকেই অপর একটা রশ্মিকে বক্রতা কেন্দ্রগামী একটা রশ্মিকে আমরা অপোজিত করেছি। এখানে নাম দিলাম পি এ ডি, আর বক্রতা এ নাম দিলাম এখানে, আর একটা নাম দিলাম পি ই, তারপরে সে এই সোজা এদিকেই চলে আসবে। জি, তো দেখো একটু বাঁকা হয়েছে ছবিটা, এই যে এরকম। তাহলে দেখো পি বিন্দু থেকে একটা রশ্মিকে প্রধান অক্ষের সমান্তরালে এ বিন্দুতে আপতিত করেছি এবং প্রতিফলনের পরে সেটা এডি পথে নির্গত হয়েছে ফোকাসের মধ্য দিয়ে। পি বিন্দু থেকে অপর একটা রশ্মিকে ই বিন্দুতে আপতিত করেছি এবং যে রশ্মিটা হচ্ছে বক্রতা কেন্দ্রগামী, সেজন্য সেটা একই পথে ফিরে এসে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে ইজি পথে নির্গত হয়েছে। কিন্তু এই যে প্রতিফলিত রশ্মিগুলো লক্ষ্য করো, আমরা তো প্রতিফলিত রশ্মি দুটোকে লক্ষ্য করি সবসময়, লক্ষ্য করো যে এই রশ্মি দুটো কিন্তু অভিসারী রশ্মি নয়, অর্থাৎ এরা পরস্পরের কাছাকাছি আসছে না, পরস্পর থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। দেখো ডিস্টেন্স, এখানে ডিস্টেন্সটা কত কাছে ছিল, আস্তে আস্তে বাড়ছে ডিস্টেন্স, অর্থাৎ এরা অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়েছে, এটা কিন্তু ব্যতিক্রম। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, কোনোদিনই তো মিলিত হবে না, বরং আরো দূরে সরে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আর সদ্বিম্ব গঠিত হবে না। তাহলে কি করব আমরা, এক্ষেত্রে এই রশ্মি দুটোকে পেছনের দিকে ডটেড লাইনে বর্ধিত করে দেব। ডটের লাইন দ্বারা বর্ধিত করলে দেখা যাচ্ছে তারা এক জায়গাতে মিলিত হচ্ছে। এদিকে যেহেতু দূরে সরে যাচ্ছে, তার মানে এদিকে কিন্তু মিলিত হবে। তাহলে পেছনের দিকে আমরা ডটেড লাইন দ্বারা বর্ধিত করলাম, মনে হচ্ছে যে এখানে মিলিত হয়ে যাচ্ছে। এই বিন্দুটাকে নাম দিলাম পি ড্যাশ। এই পি ড্যাশটাই কিন্তু পি বিন্দুর প্রতিবিম্ব হবে, কিন্তু এটা সদ্বিম্ব হবে না, এটা অসদ্বিম্ব হবে। তোমাদের হয়তো মনে কোশ্চেন জিজ্ঞেস হলো, তাহলে অসদ্বিম্ব কি জিনিস? প্রকৃতপক্ষে মিলিত হলে তো সদ্বিম্ব হয়, তাহলে অসদ্বিম্ব কিভাবে গঠিত হয়? এটাই হচ্ছে অসদ্বিম্ব গঠিত হয়। সংজ্ঞা কি ছিল? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হবার পর যদি অপর কোনো দ্বিতীয় বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকেই বলা হয় প্রথম বিন্দুর অসদ্বিম্ব। দেখো এই যে প্রতিফলিত রশ্মি দুটি, তারা তো এক জায়গায় মিলিত হচ্ছে না, কোনোদিন মিলিত হচ্ছে না, তার মানে সদ্বিম্ব গঠিত হচ্ছে না। কিন্তু প্রতিফলিত রশ্মি দুটি প্রত্যেকটার উৎসই যেন পি, তাই মনে হচ্ছে পি ড্যাশ। এই দুটো প্রতিফলিত রশ্মিরই একটাই উৎস, মনে হচ্ছে দুজনেই যেন এই বিন্দু থেকে আসছে। এটা সোজা একটা সরল রেখা, এটা একটা সোজা সরল রেখা, তাহলে দুজনের উৎস মনে হচ্ছে যেন এটা পি ড্যাশ। তাহলে দুটো প্রতিফলিত রশ্মি মনে হচ্ছে যেন পি ড্যাশ থেকে আসছে। প্রকৃতপক্ষে এদিকে তো রশ্মি আসেনি, দর্পণ তো এখানেই শেষ, এদিকে রশ্মি আসেনি, কিন্তু এটা জাস্ট কাল্পনিক, মনে হচ্ছে যেন এই বিন্দু থেকে আসছে, অপসৃত হচ্ছে, এই বিন্দু থেকে চলে আসছে। সেজন্য পি ড্যাশকে বলা হয় পি বিন্দুর অসদ্বিম্ব, প্রকৃতপক্ষে কোথাও মিলিত হচ্ছে না। ঠিক আছে, তেমনি আমরা পি ড্যাশের নিচে কোনো একটা বিন্দু অসদ্বিম্ব এখানে তৈরি হবে,
তেমনি এখানে এই বিন্দু প্রতিবিম্ব এখানে তৈরি হবে। এইভাবে ডটেড লাইন দ্বারা যদি আমরা জোড়ে দিই তাহলে এই পি ড্যাশ কিউ ড্যাশ এর অসৎবিম্ব, সরি পি কিউ এর অসৎবিম্ব পি ড্যাশ কিউ ড্যাশ তৈরি হয়ে যাবে। তাহলে অটোমেটিকভাবে এখানে কিন্তু পি বিন্দুটা উপরে রয়েছে, পি ড্যাশটা উপরে রয়েছে, কিউ বিন্দু নিচে রয়েছে, কিউ ড্যাশ নিচে রয়েছে। অর্থাৎ পি যদি বস্তুটার মাথা হয় তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ এই প্রতিবিম্বটার পিটা মাথা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়েছে, আর অসৎবিম্ব সাধারণত সমশীর্ষই হয়। তাহলে এক্ষেত্রে এটা একটাই ছবি যে ক্ষেত্রে অবতল দর্পণে অসৎবিম্ব গঠিত হয়। তাহলে পরীক্ষাতে কোশ্চেন হতে পারে, দুইভাবে কোশ্চেন হতে পারে যে অবতল দর্পণে ফোকাস এবং মেরুর মাঝে কোনো বস্তুকে রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, চিত্র আকারে দেখাও, চিত্র এঁকে দেখাও, তাহলে এটা করতে হবে। অথবা প্রশ্ন আসতে পারে যে অবতল দর্পণে কিভাবে বস্তুর অসৎবিম্ব গঠিত হয়, চিত্রের আকারে দেখাও। তাহলে অসৎবিম্ব কিন্তু একটা সিচুয়েশনে গঠিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে যে কেবলমাত্র ফোকাস এবং মেরুর মাঝে বস্তু রাখলে তবে অসৎবিম্ব গঠিত হয় অবতল দর্পণে। ঠিক আছে, তাহলে তোমরা বৈশিষ্ট্য লিখে নাও। প্রতিবিম্বটি অসৎ। 2 নম্বর ভার্চুয়াল ইমেজ। অসৎ বিম্ব মানে ভার্চুয়াল ইমেজ, আর সৎবিম্ব মানে রিয়াল ইমেজ। ঠিক আছে, প্রতিবিম্বটি সমশীর্ষ। সমশীর্ষ। 3 নম্বর প্রতিবিম্বটা কিন্তু বস্তুর তুলনায় অনেক বড় হয়েছে। দেখো বস্তুটা ছোট, প্রতিবিম্বটা অনেক বড়। তাহলে প্রতিবিম্বটি বস্তুর তুলনায় বিবর্ধিত বা বড়। বড়। আর 4 নম্বর অবস্থানটা কোথায়, দর্পণের পেছনে। প্রতিবিম্বটি দর্পণের পেছনে গঠিত হয়। তাহলে আমরা অবতল দর্পণ কিন্তু কমপ্লিট করলাম প্রত্যেকটা সিচুয়েশনে। দেখছি কি, যদি বস্তু এখানে রাখা হয় বক্রতা কেন্দ্রের বাইরে, তাহলে প্রতিবিম্ব কিন্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে গঠিত হচ্ছে। বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠিত হয়। বস্তুকে যদি বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখা হয় তাহলে প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রের বাইরে গঠিত হচ্ছে। বস্তুকে যদি ফোকাসে রাখা হয় প্রতিবিম্ব অসীমে গঠিত হচ্ছে। আর বস্তুকে যদি ফোকাস এবং মেরুর মাঝে রাখা হয় তাহলে প্রতিবিম্বটি অসৎ হচ্ছে কিন্তু দর্পণের পেছনে গঠিত হচ্ছে, এবং সেক্ষেত্রে সমশীর্ষ হয়ে আছে, কারণ অসৎ বিম্ব সমশীর্ষই হয় সাধারণত। ব্যতিক্রম আছে মরীচিকার ক্ষেত্রে ব্যতিক্রম, সেক্ষেত্রে অসৎ বিম্ব কিন্তু অবশীর্ষ হয়ে যায়। তো আমরা আজকে অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন করব। তোমাদের মনে হতে পারে যে অবতল দর্পণে তো এত কটা সিচুয়েশন, তাহলে উত্তল দর্পণে হয়তো এতগুলো সিচুয়েশন রয়েছে। না, এটা নয়। অবতল দর্পণে অনেক বেশি সিচুয়েশন, কিন্তু উত্তল দর্পণে একটাই সিচুয়েশন। উত্তল দর্পণে একটাই ছবি তৈরি হবে এবং সেটা অসৎবিম্ব গঠিত হবে এবং বস্তু তুলনায় ক্ষুদ্র হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা উত্তল দর্পণে হাজির হব। ধন্যবাদ।